ফিরে এসেছিল। মেয়েটাকে মলিন মুখে দেখতে কেমন যেন খারাপ লাগছিল তার। হাসি খুশি আর আনন্দের মাঝে কেটে গেছে কয়েকটি দিন। এই কয়দিনে সবকিছু আগের মতোই রয়েছে। আরিয়ান আর হৃদিতার খুনসুটিময় প্রেম, আদনান আর রোহিত ঝগড়া, আবার একটু পরেই তাদের মিলে যাওয়া, এসব মিলিয়ে খান ম্যানশনে সবার মধ্যে শান্তি আর সুখ বিরাজ করছে। আদনান অনেকবার চেষ্টা করেছিল হৃদিতাকে নিজের মনের সব কথাগুলো বলে দিতে, কিন্তু কোনো এক বাধা তাকে সেটা করতে দেয়নি। নিজের মনের অব্যক্ত কথাগুলো শেয়ার প্রকাশ করতে পারেনি হৃদিতার কাছে। সে ভাবছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো হৃদিকাকে নিয়ে তারা কানাডা চলে যাবে। তখন সময় করে হৃদিতাকে তার মনের সব কথা বলে দিবে আদনান। তখন হৃদিতা আজীবনের জন্য তার হয়ে যাবে। এর মধ্যে মিসেস আনিকা রায়হান অনেকবার চেষ্টা করেছেন আদনানকে হৃদিতার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু কোনো না কোনোভাবে তিনি বলতে পারেননি। আদনানও আগ বাড়িয়ে সেদিনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের কথা কাউকে জিজ্ঞেস করেনি। সে সেটাকে নর্মাল ভেবে নিয়েছিল। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে, আনিকা রায়হানের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার উত্তেজনা ততই বাড়ছে। ইদানিং তার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। যেভাবেই হোক খুব দ্রুতই আদনানকে সব কথা বলে দিয়ে বোঝাতে হবে। আজ খান ম্যানশনে সবাই আরিয়ান আর হৃদিতার বিয়ের শপিং করতে যাবে। আদনান ভেবেছে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, সেজন্য সবাই শপিং করতে যাচ্ছে। কিন্তু এত আয়োজন করে শপিং করার ব্যাপারটা তার ঠিক বোধগম্য হলো না। কিন্তু আগ বাড়িয়ে কাউকে জিজ্ঞেস করতে গেল না সে। যথারীতি সবাই মহা উল্লাসের সাথে গাড়িতে চড়ে বসলো। সেক্ষেত্রে সবার আগে এক ধাপ এগিয়ে আছে আরিয়ানের বন্ধুরা। ওরা সবগুলো মিলে একটা গাড়ি বুক করে ফেলেছে। সেখানে অবশ্য ড্রাইভিং ও ফ্রন্ট সিটে আরিয়ান আর হৃদিতা আছে। অপর গাড়িতে মিসেস শাইলা, ডক্টর রেজা চৌধুরী, মিসেস আনিকা রায়হান, রায়হান শাহরিয়ার আর সাদিকা বেগম বসে গেছেন। তাই দুটা গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। অপরদিকে আদনান সব সময় একা ড্রাইভ করতে পছন্দ করে, তাই সে তার গাড়িতে কাউকে অ্যালাউ করলো না। কিন্তু বাদ পড়ে নিয়ে গেল না তো রুহি। সে রেডি হতে হতে অনেকটা দেরি করে ফেলেছে। এখন দেরি করার মাসুল দিতে হবে তাকে। প্রথম দুটা গাড়িতে যেয়ে দেখে গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। চাপাচাপি করে বসতে গেলে তার মেকআপের 12টা বেজে যাবে। সে কোনো উপায় না পেয়ে কাঁদো হয়ে মিসেস সাদিকা বেগমের কাছে আসলো। সাদিকা বেগম মেয়ের মলিন চেহারা দেখে বললেন, তুমি আমার সাথে এসে বসো মা। তোমাদের গাড়িতে তো এতটুকু জায়গাও নেই। এখানে চাপাচাপি করে বসলে আমার ড্রেস আর মেকআপ পুরো খারাপ হয়ে যাবে। আমি এখানে বসবো না। আরিয়ান ভাইয়াদের গাড়ি তো পুরো হাউসফুল হয়ে গেছে। এখন আমি কি করব আম্মু? কাঁদো চেহারা বানিয়ে কিছুটা নাকি সুরে কথাগুলো বলল রুহি। তখনই খান ম্যানশনের সিঁড়ি দিয়ে পুরো হ্যান্ডসাম লোকে গটগটিয়ে নিচে নামছিল আদনান। চালচলন, পোশাক আশাকে বেশ অ্যাটিটিউড বোঝা যাচ্ছে। ওকে দেখে তো রুহি চোখই সরাতে পারছে না। ব্ল্যাক শার্ট, ইন করা ব্ল্যাক জিন্স, চুলগুলো সুন্দর করে স্পেক করে রাখা, চোখে কালো সানগ্লাস, হাতে ব্ল্যাক রোলেক্স মডেলের রিস্ট ওয়াচ, মুখে হালকা চাপদাড়ি। অসম্ভব সুদর্শন লাগছে আদনানকে। পুরো আরিয়ানের কার্বন কপি যেন। ওদের দুজনকে আপন ভাইয়ের মতো মনে হয় রুহির কাছে। দুজনের চেহারা, চালচালনার গেটআপে অনেক মিল আছে। রুহির মাঝে মাঝে মনে হয় ওরা আপন দুই ভাই। রুহি হাঁ করে আদনানের দিকেই তাকিয়েছিল। পেছন থেকে যে তার মা আর মামি তাকে অনবরত ডাকছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। আদনান তার সামনে দাঁড়িয়ে তুড়ি বাজাতে রুহির হুঁশ ফিরল যেন। আদনান বাঁকা হেসে ভাব নিয়ে বলল, মুখটা বন্ধ করো মিসেস দানিলঙ্কা। মুখে তো মশা মাছি ঢুকে যাবে। এভাবে একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকিয়ে কুনজর দিলে সে তো শুকিয়ে কাঠ হয়ে যাবে। রুহি নিজেকে সামনে নিয়ে কটকট করে আদনানের দিকে থেকে ভেঞ্চি কেটে বলল, ওহ, কি এসেছেন আমার হ্যান্ডসাম রে। তাকে নাকি দেখতে হ্যান্ডসাম লাগছে। পুরো একটা শেওড়া গাছের ভূত। আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখুন মিস্টার আদনান শাহরিয়ার। বলে রুহি ভোঁদড় মারল। আদনান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলল, একটাবার শুধু হাতের কাছে পাই তোমাকে, তখন বোঝাবো কত ধানে কত চাল। আমি শেওড়া গাছের ভূত? হ্যাঁ, নিজে তো একটা শেওড়া গাছের পেতনি, সাদা পেতনি। বলে আদনান গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো। আর ওদিকে রুহি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ানের গাড়ির সামনে যেতে আরিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে রুহি? তুই এখন এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠে বস। রুহি কাঁদো হয়ে বলল, সব গাড়ি তো ফিল আপ হয়ে গেছে ভাইয়া। একটা গাড়িতে একটা সিটও ফাঁকা নেই। আমি এখন কিভাবে যাব বলো তো? আরিয়ান কিচেনে একটা ভেবে গাড়ি থেকে নেমে আসলো। প্রথমে মিসেস শাইলার গাড়ির কাছে গেল। সেখানে সব সিট হাউসফুল দেখে আদনানের গাড়ির কাছে গেল। লুকিং গ্লাসে হালকা কড়া নাড়লো। আদনান লুকিং গ্লাস নামাতেই আরিয়ান তার উদ্দেশ্য বলল, এই ব্রো, রুহিকে একটু তোমার গাড়িতে নেবে? বেচারি কোনো গাড়িতেই উঠতে পারছে না, সবগুলোই হাউসফুল হয়ে গেছে। আদনান সানগ্লাস নামিয়ে রুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ মেরে বলল, উনি চাইলে আমার গাড়িতে বসতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই।
যে গাছেই ভূত সেই গাছেই জেনে শুনে চড়তে চায় না রুহি। এই হনুমানটা একটাবার তাকে একা পেলে আস্ত চিবিয়ে খাবে, সেটা সে ভালো করেই জানে। কিছুতে এর সামনে ধরা দেওয়া যাবে না। সে শুষ্ক ঢোক গিলে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, না না ভাইয়া, সমস্যা নেই, আমি তোমাদের সাথে তোমাদের গাড়িতে বসেই যেতে পারবো। এত চাপাচাপির মধ্যে তোর জায়গা হবে না ওখানে। তোর তো আবার ফ্যাশন নিয়ে খুব সচেতনতা। এখন ওই গাড়িতে বসলে তোর মেকআপ আর ড্রেস কোনোটাই ঠিক থাকবে না। তুই কোনো কথা না বলে এখানেই বস। বলেই আরিয়ান সেখান থেকে চলে গেল। কি হলো, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে তোমাকে সার্কাসের জোকারের মতো লাগবে। একে তো 1 কেজি আটা ময়দা মেখে ভূত সেজে এসেছো, একটু বাদে রোদের আলোয় ঘেমে নিয়ে সব মেকআপ গলে তখন তোমাকে ভীষণ দেখতে ভয়ঙ্কর লাগবে। এখনই কেমন শেওড়া গাছের সাদা পেতনির মতো লাগছে। রুহি রাগে চোখ মুখ কটমট করে দাঁতে দাঁত চেপে আদনানের দিকে তাকিয়ে থাকলো। ইচ্ছে করছে এখনই তার মাথাটা ভেঙে তরমুজ বানিয়ে খেতে, কিন্তু এখন কোনো উপায় নেই। যেতে হলেই হনুমানের গাড়িতে চড়েই যেতে হবে, তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলতে হবে। রুহি কিছুটা শান্ত হয়ে পেছনে ছিটে গিয়ে বসতে গেলে আদনান মুখ বাঁকিয়ে বলল, হোয়াট ননসেন্স! আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? আমার সাথে ফ্রন্ট সিটে এসে বসো। বাধ্য হয়ে রুহি ফ্রন্ট সিটে এসে বসলো। রুহি সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে, আদনান সেটা নিচেতে বেঁধে দিল। আচমকা আদনানের তার এতটা কাছে আসে হঠাৎ করে রুহির হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রাখলো সে। আবারও সে পুরনো অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠল মনে। রুহি মনে মনে ভাবলো, মানুষটা এতটা মন্দ নয়। রুহির চোখ খুলে আর চোখে কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে আদনান বাঁকা হাসলো। তার মনে এই মুহূর্তে শয়তানি বুদ্ধি চেপে বসেছে। প্রথম 2টা গাড়ি ছেড়ে দিয়েছে। আদনান গাড়ি স্টার্ট করে এমন একটা ঝাঁকি দিল যে রুহি ছিটকে একেবারে তার কাঁধে এসে পড়ল। একটু সামলে বসতে পারো না? এত হ্যাংলা পাতলা হলে জীবনে চলবে কি করে? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। বলতে গিয়ে আরেকটা ঝাঁকি খেলো রুহি। এই লোকটা কি আজকে তাকে মেরেই ফেলবে নাকি? এভাবে পরপর কয়েকটা ঝাঁকি দেওয়ার পর জামা কাপড়ে মেখে রুহির মেকআপের 12টা বেজে গেল। লিপস্টিক, কাজল, সম্পূর্ণ মেকআপ পুরো ছানা বড় হয়ে গেছে। কোমরটাও বোধহয় ভেঙে গেছে। এই বজ্জাত বেটাকে ভালো ভাবতে গিয়ে উচিত শিক্ষা পেল রুহি। একদিন এই বেটাকে সুযোগ পেয়ে হাতের কাছে পেয়ে নিক শুধু এমন মজা দেখাবে যে জীবনে তার সাথে লাগতে আসবে না। মনে মনে কথাগুলো ভেবে রাগে ফোঁসফোঁস করতে লাগলো রুহি। আর আদনান তা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। গাড়ি থামান বলছি। মাঝ রাস্তায় রুহি বেশ জোরাসোরে কথাটা বলল। আদনান সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে গাড়ি ড্রাইভ করতে লাগলো। কথা শুনতে পান না? আমি আপনাকে গাড়ি থামাতে বলেছি। মাঝ রাস্তায় গাড়ি থামানো কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে না, আর তোমার কথা মানতে বাধ্য নই আমি। সো এটা করা যাবে না। রুহি রেগে আগুন হয়ে আদনানকে ধাক্কা দিতে লাগলো। আদনান তাল সামলাতে না পেরে দ্রুত গাড়ি থেকে সাইড ব্রেক করলো। সাথে সাথে প্রচন্ড জোরে এক ধমক দিল রুহিকে। রুহি কেঁপে উঠল। গাড়ি থেকে বেরিয়ে রুহির পাশের দরজা খুলে তাকে টেনে বের করে আদনান দাঁতে দাঁত চেপে তেজি কণ্ঠে বলল, ননসেন্স, স্টুপিড মেয়ে কোথাকার! কি করছিলে এটা তুমি? আমি সময় মতো ব্রেক না কষলে এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। মাথায় কি সামান্য পরিমাণ বুদ্ধিও নেই তোমার? নাকি কেবল হাতে বাই বড় হয়েছো? রুহি কোনো কথা না বলে মাথা উঁচু করে কাঁদতে লাগলো। আদনান দাঁতে দাঁত চেপে বলল, তুমি গাড়ি থেকে নামতে চেয়েছিলে না? যাও, তোমাকে এখানেই ছেড়ে দিলাম। কিছু হলে তার দায়ভার আমি নিব না। বলে আদনান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রুহি অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকিয়ে রইল। চারপাশে তাকিয়ে দেখে হঠাৎ কিছু বকেটের ছেলেকে রাস্তায় দেখে তার বুক ধক করে উঠল। ছেলেগুলো তাকে লক্ষ্য করছিল এতক্ষণ ধরে। আদনান চলে যেতেই তারা তাকে ঘিরে ধরল। কি গো পুলটুসি, বয়ফ্রেন্ড বুঝি ছেড়ে চলে গেছে? চিন্তা নেই, হ্যাঁ আমরা আছি তো। বলে ছেলেগুলো তার সাথে অসভ্যতামি করতে নিলে হঠাৎ কোথা থেকে আদনান এসে তাদেরকে সামনে এসে পেটাতে লাগলো। আদনানের দক্ষ ফাইটিং এর কাছে বকাটেগুলো কোনো পাত্তাই পেল না। প্রফেশনাল ফাইটারদের মতো প্রশিক্ষণপ্রাপ্ত সে, নিখুঁতভাবে দক্ষতার সাথে ফাইট করছে সে। কয়েক ঘাতে সবগুলো বকেটের ছেলেকে নাজেহাল করে দিয়েছে। বকেটেগুলো কোনো রকমের প্রাণ হাতে নিয়ে পালালো। রুহি এতক্ষণ ভয়ে থরথর করে কাঁপছিল। আদনান তার এই অবস্থা থেকে আর কিছু বলল না। তার হাত ধরে নিয়ে গাড়িতে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লো ড্রাইভিং সিটে। চুপচাপ ড্রাইভিং করে যাচ্ছে আদনান। রুহিও কোনো কথা বলছে না, কিন্তু আর চোখে বারবার আদনানকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়, উল্টো লোকটার ভিতরে একটা নিষ্পাপ সুন্দর মন আছে। মনের অজান্তেই আদনানের প্রতি রুহির হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। সরি, মৃদু কণ্ঠে বলল রুহি। ইটস ওকে। আপনারও কিন্তু দোষ ছিল। আপনি আমাকে এভাবে ছেড়ে না আসলে এমনটা হতো না। আদনান একটা দীর্ঘশ্বাস নিল। এই মেয়ের সাথে কথা বলতে নিলে ঝগড়া হবেই, তাই আর কোনো কিছু না বলে চুপচাপ ড্রাইভিং করতে লাগলো সে। কিন্তু আপনি মানুষটা খুব ভালো আছেন।
লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটা বলল রুহি। বাহ, একদিন একটু বাঁচিয়েছি বলে বুঝে নিলে আমি ভালো না খারাপ? হুম, অবশ্যই বুঝে নিয়েছি, কারণ খারাপ হলে কিছুতেই আমাকে এই অবস্থায় বাঁচাতে যেতেন না। পরক্ষণেই দ্বিগুণ উৎসাহ নিয়ে রুহি জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমাকে বাঁচাতে কেন গিয়েছিলেন? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমি একই কাজ করতাম। আদনানের শান্ত নির্লিপ্ত উত্তর। রুহির মনটা খারাপ হয়ে গেল। সে এরকম উত্তর আশা করেনি। তার নিজেকে আদনানের কাছে স্পেশাল ফিল হতে ইচ্ছে করাচ্ছিল। মুখ ফুলিয়ে এসে জানালার উল্টো দিকে তাকিয়ে রইল। আদনান সেটা দেখে মৃদু হাসলো। রুহিকে যখন ছেলেগুলো বিরক্ত করছিল, তখন কেন জানি না তার ভেতর অসম্ভব রাগ উঠে গিয়েছিল। সেজন্য নিজের সর্বশক্তি দিয়ে সে ছেলেগুলোকে ধোলাই করেছে। কিন্তু এই কথা রুহিকে বললে চলবে না, তাহলে এটা নিয়ে সে আবার নতুন করে তাকে পচাবে। এদিকে আরিয়ান ড্রাইভিং করছে এবং রিদিতা ফ্রন্ট সিটে বসেছে। আরিয়ানের পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস আর হাতে রোলেক্স মডেলের রিস্ট ওয়াচ। আরিয়ান আর আদনানের গেট আপ আজকে পুরোপুরি ওকে, যেন জমজ দুই ভাই। বিষয়টা রিদিতাও খেয়াল করেছে। রিদিতার পরনে ব্ল্যাক কালার লং গাউন, বাদামি কোকড়ানো চুলগুলো খোলা, কানে বড় বড় দুইটা কালো পাথরের দুল। ওকে বরাবরের মধ্যেই খুব সুন্দর লাগছে আজকেও। কারের খোলা জানালা দিয়ে বাধা শেষে রিদিতার চুলগুলোকে বরাবর এলোমেলো করে দিচ্ছে। চুলগুলো বারবার বিরক্ত করছে রিদিতার চোখ মুখকে। আর আরিয়ান একবার লুকিং গ্লাসে তো আরেকবার সরাসরি রিদিতাকে দেখে মুগ্ধ নয়নে বারবার তাকাচ্ছে। গাড়ি চালানো থেকে তার বেশি মনোযোগ রিদিতার দিকে। ইচ্ছে করছে তার চোখে মুখে এসে পড়া চুলগুলো নিজের হাতে কানের পিঠে গুঁজে দিতে, কিন্তু পেছনে তো আবার হারামি বন্ধুগুলো বসে আছে। একটু কিছু বললেই করলে ওরা তিলকে তাল বানিয়ে মজা নিতে শুরু করবে। ওরা এমনিতেও আরিয়ানের বারবার তাকানো বিষয়টি দেখে মুখে টিপে টিপে হাসছে। বিষয়টি আরিয়ান প্রথমে খেয়াল না করলেও পরে যখন খেয়াল করলো, তখন পুরোপুরি ড্রাইভিং করতে মনোযোগ দিল। হয়েছে হয়েছে, আমাদের দেখে আর লজ্জা পেতে হবে না। তোরা দুজন হলি গিয়ে কাপল, আর তাও যেই সেই কাপল নয়, পুরো অরিজিনাল ভালোবাসায় সিক্ত নিখাত ভেজালবিহীন কাপল। তোরা দুজন চোখে চোখে প্রেম করবি, তাতে আমরা কথা বলার কে? শাকিল হাসতে হাসতে কথাগুলো বলল। বাকিরাও তাতে হেসে যায়। জানালা রিদিতার চুলগুলো নির্দ্বিধায় কানের পিঠে গুজে দিয়ে সবার সামনে গালে একটা চুমু দিয়ে আরিয়ান তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আসলেই তো আমার ফিয়ন্সেকে আমি বারবার দেখবো, শতবার দেখবো, হাজারবার দেখবো, কানের পিঠে চুল গুজে দেবো, চুমু খাবো, তাতে কার বলার কি? এই ঘটনা দেখার এবং শোনার পরে সবাই প্রথমে অপ্রস্তুত হয়ে কাশি দিতে লাগলে পরক্ষণেই মিটমিট করে হাসতে হাসতে একসময় জোরে হেসে দিল। রেহান বলল, বাহ, কি প্রেম! রোমিও জুলিয়েটকেও হার মানিয়ে দিবি তোরা। আরিয়ান সেসব কথায় পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে লাগলো। আর রিদিতা লজ্জায় মরিমরি মুখ করে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। বিশাল বড় বসুন্ধরা শপিং মলে গিয়ে প্রত্যেকটা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। বিশেষ করে মিসেস শায়লা, মিসেস আনিকা রায়হান আর সাদিকা বেগম তো শুধু পারছেন না প্রত্যেকটা দোকান বাড়িতে তুলে নিয়ে আসতে। ডক্টর রেজা চৌধুরী আর মিস্টার রায়হান শাহরিয়ার শুধু অসহায়ের মতো সবটা দেখে তাকিয়ে থেকে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। রিদিতাকে বিভিন্ন কালারের লেহেঙ্গা দেখাতে লাগলো সবাই। ইতিমধ্যে গায়ে হলুদ এবং রিসেপশনের লেহেঙ্গা কেনা হয়ে গেছে। একটা গোল্ডেন কালার, অপরটি ব্ল্যাক কালার। ব্ল্যাক অবশ্য আরিয়ানের পছন্দে নেওয়া হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি কেনা হয়েছে। কিন্তু বিয়ের লেহেঙ্গা কেনা এখনো বাকি। লেহেঙ্গা দেখতে দেখতে আরিয়ানের একটা লেহেঙ্গা খুব পছন্দ হয়ে গেল। লাল টকটকে ভীষণ গর্জিয়াস একটি ভারী লেহেঙ্গা। ছোটবেলায় রিদিতাকে লাল শাড়ি পরিয়ে সে বউরূপে সাজাতো। তখন রিদিতার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারত না সে। মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকতো শুধু। আজ যখন সত্যি সত্যি রিদিতা তার বউ হতে যাচ্ছে, তখন এই লেহেঙ্গাটাই তার সবচেয়ে আকর্ষণীয় আর মানানসই মনে হলো। মনে মনে এই লেহেঙ্গায় রিদিতাকে একবার কল্পনা করে আরিয়ানের পুরো দেহ মনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আরিয়ানের মনে হয় বিয়েতে লাল রঙের পোশাক ছাড়া অন্য কোনো রঙের পোশাকে বিয়ের কোনেদের একদম মানায় না। আরিয়ান চোখ দিয়ে সেটা রিদিতাকে ইশারা করলো। রিদিতা ইশারা করলো মিসেস শায়লাকে। অবশেষে এটাই বিয়ের লেহেঙ্গা হিসেবে নিয়ে নেওয়া হলো। রিদিতা সেটা গায়ে জড়িয়ে নিতেই আরিয়ান হাত দিয়ে পারফেক্ট সাইন দেখালো। রিদিতা লজ্জা পেয়ে গেলে আরিয়ান মুচকি হাসলো। এরপর যাওয়া হলো জুয়েলারির দোকানে। সবাই বিয়ের কোণের জন্য গায়ে হলুদ, বিয়ে, রিসেপশনের জুয়েলারি পছন্দ করতে করতে 2.5 ঘন্টা লাগিয়ে দিল। সোনা, ডায়মন্ড, পাথর ইত্যাদি সব রকমের জুয়েলারি নেওয়া হলো। এরপর আরিয়ানের জন্য রিদিতার সাথে ম্যাচিং কালারের 3টি শেরওয়ানি ও পাঞ্জাবি সেট, স্যুট এবং জিন্স প্যান্টও নেওয়া হলো।
বাকিদের জন্য 3টি অনুষ্ঠানে পড়ার জন্য পোশাক নেওয়া হলো। সব মিলিয়ে কখন যেন সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, সেটা কেউই টের পেল না। এদিকে আদনানের সন্দেহ এবার অনেকটা বিশ্বাসে পরিণত হতে লাগলো। সে আরিয়ানের বন্ধুদের কাছ থেকে কিছুটা শুনেছিল আরিয়ান আর রিদিতার বিয়ের ব্যাপারে। প্রথমে বিশ্বাস করতে না চাইলে এখন এসব কেনাকাটা দেখে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল। রাগে তার মাথার রগ যেন ছিঁড়ে যেতে চাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে তার। কাউকে কোনো কিছু না বলেই সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কেউ সেটা লক্ষ্য না করলেও রোহি ঠিকই সেটা লক্ষ্য করেছে। এদিকে মার্কেট থেকে বের হতে যেতেই আরিয়ানের সাথে একটি মেয়ের ধাক্কা লাগলো। আরিয়ান ফোন চালানোতে ব্যস্ত থাকা মেয়েটিকে না দেখেই সরি বলে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু মেয়েটি আরিয়ানকে দেখেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো আরিয়ান শব্দটি। তখনই পেছনে আরিয়ানের বন্ধু বান্ধবী আর তার পরিবারের লোকজনদেরকে আসা দেখে লুকিয়ে পড়লো একপাশে। মেয়েটি আর কেউ নয়, রাইসা, আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। 1 সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে ফিরেছে সে। দেশে এসে আরিয়ানকে অনেক খুঁজেছে সে। তাকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল সে, কিন্তু তার অগোচরে আরিয়ানের সাথে পরে যে আর কি হয়েছে সে সম্পর্কে সে কিছুই জানে না। অনেকক্ষণ কি যেন ভেবে হঠাৎ ফোন বের করে কাকে ফোন করে কি যেন কথা বলে যেন চলে গেল সে। এদিকে আদনান মদ্যপান করে বেসামালভাবে গাড়ি চালাচ্ছে। তার আজ হুঁশ নেই যেন। তাকে এমনভাবে ঠকানো হচ্ছিল, তারই সামনে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এটা ভাবতেই তার সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে। 2 হাতে তীব্র আঘাত করতে করতে সেগুলো কেটে ইতিমধ্যে রক্ত বের হওয়া শুরু হয়েছে। অ্যালকোহলের বোতলটা ভেঙে আবারও হাত কেটে ফেলেছে সে। হঠাৎই গাড়ির সামনে একটা মেয়েকে দেখে খুব জোরে ব্রেক কষল সে। পরিণামে স্টিয়ারিং এর মাথা থেকে প্রচন্ড ব্যথা পেল সে। তবুও মাথা উঠিয়ে রক্তচক্ষু হওয়া চোখগুলো পিটপিট করে খুলে সে বোঝার চেষ্টা করলো সামনে কে। দেখলো যে রুহি একটা ট্যাক্সি থেকে নেমে তার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। সে আদনানের এই অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। গাড়ির দরজা খুলে আদনানের পাশের সিটে বসে তাকে 2 হাতে আগলে নিয়ে হঠাৎ জোরে কেঁদে উঠছে, বলতে লাগলো, এ কি অবস্থা করেছেন নিজের? হঠাৎ এমন করলেন কেন? এভাবে গাড়ি কেন চালাচ্ছিলেন? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলতেন। আদনান ঝটকা দিয়ে রুহিকে দূরে সরিয়ে ফেলল। তার এখন হিতাহিত জ্ঞান নেই। রুহি সিটির পাশে লুকিং গ্লাসে পড়ে গিয়ে মাথায় বেশ ব্যথা পেল। হাত দিয়ে ধরে দেখলো সেখান থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু রুহি সেদিকে কোনো পাত্তা দিল না। সে উঠে বসে বুঝতে পারলো আদনানের এখন কোনো হিতাহিত জ্ঞান নেই। এখন কোনো কিছু জিজ্ঞেস করলেও সে জানতে পারবে না। তার চেয়ে ভালো তাকে বাড়িতে গিয়ে সজ্ঞানে ফিরিয়ে এনে ভালো মতো জিজ্ঞেস করা যাবে। সে চোখ মুখ মুছে অনেক কষ্টে নিজের ড্রাইভিং সিটে বসে এবং আদনানকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেই ড্রাইভ করে আদনানকে বাড়িতে নিয়ে গেল। সবাই ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সামনে আসতে ড্রাইভার দৌড়ে এলো আদনানকে এই অবস্থায় দেখে তাকে ধরার জন্য। এক কাঁধে রুহি আর এক কাঁধে ড্রাইভার ধরে তাকে নিয়ে চললো বাড়ির দিকে। মিস্টার রায়হান শাহরিয়ার আর মিসেস আনিকা রায়হান ছেলের এই অবস্থা দেখে কান্না জুড়ে দিলেন। বিশেষ করে মিসেস আনিকা রহমান তো নিজের হিতাহিত জ্ঞান ভুলে ফেলেছেন। তিনি হয়তো আন্দাজ করতে পেরেছেন আদনান সবকিছু জেনে গেছে। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি। সবাই ঘরে নিয়ে গিয়ে আদনানকে শুয়ে দিল। ডাক্তার ডেকে এনে তার মাথায় আর হাতে ভালো মতো ব্যান্ডেজ করা হলো। রুহি নিজেও মাথায় কিছুটা আঘাত পাওয়ার জন্য তাকেও ব্যান্ডেজ করিয়ে দেওয়া হলো। সবাই এখন কি হয়েছে তা জানার জন্য আগ্রহ প্রকাশ করা হলো। এখন আদনানকে নিয়েই সবাই ব্যস্ত, বাকিটা পরেও জানা যাবে। আদনানের এখনো জ্ঞান ফিরল না। সবাই চলে গেলেও মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান, রিদিতা, আরিয়ান আর রুহি রয়ে গেল। রুহির আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে আদনানের জন্য। বুকের ভেতরটা প্রচন্ড চিনচিনে ব্যথা করছে। সে আদনানের দিকে এক দৃষ্টিতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খান ম্যানশনের সবাই সকালে ঘুম থেকে উঠতেই আদনানের রুম থেকে বিকট শব্দে ভাঙচুরের শব্দ ভেসে এলো। সবাই ব্রেকফাস্ট করছিল ডাইনিং টেবিলে বসে। ভাঙচুরের শব্দ শুনে সবার মনোযোগ একযোগে আদনানের রুমের দিকে গেল। মিসেস আনিকা রায়হান আদনানের রুমে ছিলেন সারা রাত। তিনিও তখন রুমেই ছিলেন। সবাই রুমে আসতেই দেখলো পুরো রুম জুড়ে সমস্ত আসবাবপত্র ভেঙে চুরে পড়ে আছে। আদনান প্রচন্ড উত্তেজিত হয়ে আছে। মিসেস আনিকা রায়হান একপাশে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে স্পষ্ট চাপা আতঙ্ক আর ভয় বিরাজ করছে। মিসেস শাইলা বলেন, কি হয়েছে আদনান বাবা, তুমি এমন করছো কেন? এরপরে সবাই একে একে নানা প্রশ্ন করতে লাগলো। আদনান তাতে বিরক্ত হয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করলো। সবাই আটকে উঠলো আদনানের এই রূপ দেখে। আদনান রাগান্বিত কণ্ঠে বলল, আপনারা প্লিজ একটু বাইরে যান, আমার মাম্মার সাথে কিছু কথা আছে। এরপরে মিস্টার রায়হান শাহরিয়ারের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলল, মিস্টার রায়হান শাহরিয়ার, আপনিও একটু এখানে থাকুন।
ছেলের মুখে আপনি ডাক শুনে মিস্টার রায়হান কিছুটা থতমত খেয়ে গেলেন। এরপরে আদনানের কথা মতো সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদনান অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে রাগ নিয়ন্ত্রণ করে নিজের বাবা মায়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনারা আমার সাথে কেন এমন করলেন? আমি কি সত্যি আপনাদের ছেলে? সত্যিকার ছেলে হলে তো আমাকে এমন বাজেভাবে ঠকাতে পারতেন না। কেন করলেন আমার সাথে এমন? কেন? শেষের কথাটা আদনান তত্ত্বধিক জোরে বলল। তার কণ্ঠে কান্নারা দলা পেকে আছে। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হানের চোখেও পানি এসে গেছে। তারা আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে পুনরায় বলতে লাগলো, আপনারা ভালো করেই জানতেন হৃদিতাকে আমি কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। তাহলে কেন আমার থেকে আমার প্রাণটা কেড়ে নিচ্ছিলেন? আমাকে অন্ধকারে রেখে ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে, আর আমি কিনা জানি না। দেখো বাবা, আমরা পরে তোমাকে সব বুঝিয়ে বলতাম। মিস্টার রায়হানের কথায় আদনান আরো তেতে উঠল। তীব্র শ্লেষের সাথে চিৎকার করে বলল, আর কি বলতেন আমায়? এটাই যে তোমার জান পাখিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দিচ্ছি? তুমি আর ওকে পাবে না, এটাই তো? আদনান প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। কান্না বিচলিত কণ্ঠে বললেন মিসেস আনিকা রায়হান। আর কোনো কথা বুঝতে চাই না আমি। আর এটাই ভালো হবে যে আপনারা আমার সাথে আর কোনো কথা না বলবেন। এবার আপনারা বেরিয়ে যেতে পারেন। যা বোঝার বুঝে গেছি আমি। আর কিছু বোঝাতে হবে না আমাকে। আমাকে একটু একা থাকতে দিন। মিস্টার রায়হান আর আনিকা রায়হান কিছু বলতে যাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে বের হয়ে যেতে বলল। তারা এক বুক কষ্ট নিয়ে বেরিয়ে গেলেন। ছেলেটা তাদেরকে এভাবে ভুল বুঝলো। বাবা মা বেরিয়ে যেতেই আদনান শব্দ করে দরজা বন্ধ করে মাথাটা দুহাতে চেপে ধরে সোফায় বসে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এক্ষুনি হৃদিতার সাথে কথা বলতে হবে। ফোন বের করে হৃদিতাকে কল করে 2 মিনিট কথা বলার জন্য ছাদে আসতে বলল সে। সকালের স্নিগ্ধ আলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ সকালটা অনেকটাই অন্যরকম সুন্দর। নীল আকাশের সাদা কবুতর উড়াউড়ি করছে। কিন্তু এই সুন্দর সকালেও দুটি মানুষ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোনায়। হৃদিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগে আদনান তাকে তার ভালোবাসার কথা বলল। এত বছরের যা সে খুনাক্ষরেও কখনো টের পায়নি। আদনান তাকে ভালোবাসত, অথচ সে বুঝতে পারেনি। তার জন্য আজকে সে এতটা কষ্ট পাচ্ছে। আজ যতটা না আদনান কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে হৃদিতা। ভালো না বাসলেও তার সবচেয়ে ভালো আর কাছের বন্ধু ছিল আদনান। তার জন্য তার প্রিয় বন্ধু কষ্ট পাবে সেটা সে মেনে নিতে পারবে না কখনোই। কিন্তু এখন তারও যে কিছু করার নেই। ছোটবেলা থেকে অন্য আরেকজনকে সে যে মন দিয়ে বসে আছে। এখন মন প্রাণ উজাড় করে শুধু তাকেই ভালোবাসে। জোর করে হলেও সে মন আদনানকে সে দিতে পারবে না কখনোই। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আদনান শান্ত কণ্ঠে বলল, জানি হৃদিতা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। হয়তো আমি যে তোমাকে ভালোবাসতাম সেটা তুমি কখনো বুঝতে পারোনি। কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমার ভালোবাসাটাকে ঠিকই বুঝবে। কিন্তু সেই দিন কখনোই আসেনি, আর আসবেও না মনে হয়। জানো, তুমি ছাড়া আমার এই মনেও কোনো মেয়েকে আমি কখনো জায়গা দেওয়ার কথা কল্পনাও করিনি। একতরফা ভাবে ভালোবেসে গিয়েছি তোমাকে। বন্ধুত্ব নষ্ট হবে দেখে তোমাকে কখনো ভালোবাসার কথাটাও বলিনি। ভেবেছিলাম একদিন তুমি নিজেও আমাকে ভালোবাসবে, কিন্তু এটা কখনোই বুঝতে পারিনি যে তোমার মনে সারা জীবন একজনই ছিল, আছে আর সবসময়ই থাকবে। তোমার আর আরিয়ানের ভালোবাসাটা মেনে নেওয়া হয়তো আমার জন্য অত্যন্ত কষ্টকর হতো, কিন্তু আমি এতটাও নির্দয়া হতাম না যে তোমাকে আর আরিয়ানকে আলাদা করে দিতাম। এতটুকু বিশ্বাস তোমার আমার প্রতি রাখা উচিত ছিল। তুমি সুখে থাকবে এমন সমস্ত কিছুর জন্য আমি আমার নিজের জীবন কোরবানি দিতেও প্রস্তুত থাকতাম। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে অন্যের হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করতাম না আমি। কিন্তু আমাকে না জানিয়ে এভাবে ঠকানোটা তোমাদের করা উচিত হয়নি। হৃদিতা ব্যাকুল কণ্ঠে বলল, বিশ্বাস করো আদনান, আমি জানতাম না তুমি আমাদের বিয়ের ব্যাপারটা জানো না। এমনকি আঙ্কেল আন্টি ছাড়া আমরা কেউই জানতাম না। আনিকা আন্টি বলেছিল তোমাকে একসময় সব জানিয়ে দেবে। আমি ভেবেছিলাম তুমি পরে জানলেও সেটা স্বাভাবিকভাবেই মেনে নেবে, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি আমার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছো। জানলে আমি কখনো এতটা সুখে থাকতে পারতাম না। আদনান তাচ্ছিল্য করে হেসে পড়ল। আমি তোমাকে ভালোবাসতাম জানলে তুমি আরিয়ানকে ভুলে যেতে? এই কথায় হৃদিতা একদম চুপ হয়ে গেল। আরিয়ানকে সে কখনোই ভুলতে পারবে না, কোনো কিছুর বিনিময়েই না। কিন্তু আদনানকেও সে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। হৃদিতাকে চুপ থাকতে দেখে আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আরিয়ানকে তুমি কখনোই ভুলতে পারবে না। ভালোবাসাটা আমিও বুঝি হৃদিতা। ভালোবাসার মানুষকে মন থেকে মুছে ফেলা একদমই সম্ভব নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এখন আমি তোমার আর আরিয়ানের মধ্যে আর কখনোই পথের কাঁটা হয়ে থাকবো না। বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা। সুখে থেকো তুমি। তোমার সুখেই দূর থেকে বসে আমার কষ্টগুলোকে জলাঞ্জলি দিয়ে আমিও সুখে থাকতে পারবো।
বলে আদনান দ্রুত চলে গেল সিঁড়ি দিয়ে। হৃদিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এতক্ষণ আরিয়ান দরজার আড়ালে থেকে সব কথা শুনছিল। আদনান চলে যেতে সে হৃদিতার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হৃদিতা মাথা তুলে তাকিয়ে আরিয়ানকে দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণেই তার মনে হলো আরিয়ান তাকে আদনানের মতো ভুল বুঝলো না তো। মাথা তুলে তাকিয়ে সে আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখের ভাষার মানে এই যে, তুমিও কি আমাকে ভুল বুঝেছো আরিয়ান? আরিয়ানও চোখের ভাষা বুঝতে পেরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমাকে আমি কেন ভুল বুঝবো রিদি? তুমি ভুল বোঝার মতো কোনো কাজ করেছো কি? তুমি এমন একটা ফুল যাকে কখনোই ভুল বোঝা যায় না। এরপর হৃদিতাকে ছাড়িয়ে আলতোভাবে ওর গাল ধরে কোমল কণ্ঠে বলল, ভালোবাসা কোনো অপরাধ নয় রিদি। আদনান তোমাকে ভালোবেসেছে, এটা তার কোনো অপরাধ নয়। আবার তুমি আমাকে ভালোবেসেছো, এটাও তোমার কোনো অপরাধ নয়। আসলে একটা কথা কি জানো, আমরা পৃথিবীতে যা চাই তা পুরোপুরি কখনোই পাই না। আল্লাহ আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন, তার ইচ্ছে মতো আর পরিকল্পনা মতোই সবকিছু হয়। তোমার আর আমার চাওয়াতে কিছুই হবে না। আল্লাহ যেমন আমার ভাগ্যে তোমাকে রেখেছেন, ঠিক তেমনি আদনানের ভাগ্যেও অন্য কাউকে রেখেছেন। আদনান তার সত্যিকারের ভালোবাসাকে একদিন ঠিকই খুঁজে পাবে। যেদিন সে খুঁজে পাবে সেদিন বুঝতে পারবে তুমি তার জন্য ছিলে না। তখন সে আপনার থেকেই সবটা বুঝে যাবে। আমাদের এখন ওকে কিচ্ছু বলার দরকার নেই। সময়ে ওর সব কথার উত্তর দিয়ে দেবে। আর ওর প্রতি কিংবা তোমার প্রতি আমার কোনো রাগ করার প্রশ্নই ওঠে না, কারণ তোমরা কেউই কোনো ভুল করোনি। আরেকটা কথা, এই আদনানকে এভাবে একটা ঘরের মধ্যে রেখে আমাদের বিয়ের কথাটা লুকানো উচিত হয়নি। ওকে বলে সবটা মিটমাট করে নেওয়া দরকার ছিল। আর ওর মতো ভালো মনের মানুষ সেটা এক সময় মেনেও নিত, তাহলে আজকে আর এমন হতো না। ও খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দিত। আমি জানতাম না আরিয়ান, আনিকা আন্টি যে ওকে কিছু বলেনি। এত বছরে ওর লুকায়িত ভালোবাসা আমি অনুভবই করতে পারিনি। সেটা যে হঠাৎ করে এভাবে সামনে আসবে সেটাও আমি কল্পনাও করতে পারিনি। আরিয়ান হৃদিতার চোখের পানি মুছিয়ে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, এখন আর কোনো কান্না নয়। আমার হৃদয়ের চোখে পানি আর মুখে কষ্টের ছাপ আমি দেখতে চাই না। যা হবার তা হয়ে গিয়েছে। এখন চলো আদনানকে আমাদেরকে আটকাতে হবে। হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি দিলে দুজনেই নিচে চলে গেল। আদনান রুমে বসে লাগেজ প্যাকিং করছিল। আজকে সন্ধ্যার সময় কানাডার ফ্লাইট বুক করে ফেলেছে সে। ইমার্জেন্সি ভিত্তিতে কানাডায় চলে যাবে সে। মনে মনে ঠিক করে রেখেছে আর কোনোদিন ফিরে আসবে না এই দেশে। বাবা মায়ের বাড়িতেও যাবে না। ওর আলাদা অনেক ফ্ল্যাট আছে, ওখানে গিয়ে উঠবে। বাবার বিজনেস থেকেও পার্টনারশিপ উঠিয়ে নিয়ে নিজে আলাদা বিজনেস শুরু করবে। মোট কথা তার থেকে সত্যটা লুকানোর দরুন সে বাবা মায়ের থেকে একেবারে আলাদা হয়ে যাবে। যারা তাকে এভাবে ঠকালো তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। মনে মনে এসব ঠিক করে লাগেজ প্যাকিং করছিল আদনান। তখনই দরজার আড়ালে কাউকে উকি মারতে দেখে থেমে গেল সে। আদনান জোরে চেঁচিয়ে উঠে বলল, কে ওখানে? সামনে এসো বলছি। রুহি ভয়ে ভয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। আদনান ওকে দেখে বিরক্তিমাখা দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি আর আমার চোখের সামনে আসবে না, তাও আবার কেন এসেছো? রুহি আদনানের কথার কোনো উত্তর না দিয়ে ভাঙা গলায় ধীর কণ্ঠে বলল, আপনি কি সত্যি আজ কানাডা চলে যাচ্ছেন? তা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এখানে আরো বছর খানেক থেকে যাব? দেখছো না লাগেজ প্যাকিং করছি। এত কাণ্ড হয়ে যাওয়ার পরও আমার সামনে আসো কি করে তুমি? ভয় করছে না তোমার? রুহি তখন এক অপ্রত্যাশিত অবাক কাণ্ড করে বসলো। দৌড়ে এসে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে হুক করে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় আদনান পুরো হতভম্ব হয়ে গেল। রুহি তার বুকে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে আর সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিছু বলা বা করার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ আদনান রুহিকে জোরে ধাক্কা দিয়ে নিচের থেকে ছাড়িয়ে নিল। আদনান ঝাঁজ নিয়ে উত্তপ্ত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? লজ্জা করে না এভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে? এই কয়দিন একটু ঝগড়াঝাটি কথাবার্তা খুনসুটি হয়েছে বলে এভাবে জড়িয়ে ধরবে? অসভ্য মেয়ে কোথাকার। আদনানের অপমানজনক কথা শুনেও রুহির কোনো ভাবান্তর হলো না। সে আদনানের হাত ধরে কান্না ভেজা ব্যাকুল কণ্ঠে বলল, প্লিজ আমাকে যত ইচ্ছা বকুন, কিন্তু এভাবে যাবেন না প্লিজ। আদনান হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে হও তুমি আমার, যে তোমার জন্য আমাকে থেকে যেতে হবে? এরপর যেন তোমাকে আমার সামনে আর না দেখি। মাইন্ড ইট। এবার রুহি আপনি থেকেই দমে গেল। সত্যি তো, কে হয় ও আদনানের? কেন ওর চলে যাওয়ার কথা শুনে ওর এত কষ্ট হচ্ছে? মাত্র কটা দিনেরই তো পরিচয়, তাও সারাক্ষণ দুজন দাকুমরার মতো ঝগড়াঝাটিতে লেগেছিল। মিলেমিশে খুব কমই থাকতো ওরা, তাও এই মানুষটার জন্য ওর এত কষ্ট হচ্ছে কেন? নিজের প্রশ্নে নিজেই কোনো উত্তর পেল না রুহি। দুই হাতে মুখ চেপে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে। আদনান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবার লাগেজ প্যাকিং এ মনোযোগ দিল, কিন্তু হঠাৎ করে নিজেরও কেমন যেন ভীষণ কষ্ট হচ্ছে।
খুব প্রিয় কোনো মানুষকে আঘাত দিলে যেমন কষ্ট লাগে ঠিক তেমন কষ্ট অনুভূত হচ্ছে তার। মনটা কেমন খালি খালি লাগছে। এদিকে আদনানকে বোঝাতে ওর রুমের দিকে আসছিল। আদনানের শেষের কথাগুলো শুনে সে বুঝতে পারলো হয়তো রুহি আদনানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আদনান কি রুহিকে আদৌ ভালোবাসে? আদনানের রুমে প্রবেশ করে আরিয়ান প্রথমেই ভালো মতো সমস্ত রুমটা চোখ বুলিয়ে দেখে নিল। চারদিকে এখনো ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আদনানের নিজ হাতে সাজানো গোছানো ঘরটা বেহাল অবস্থা দেখে তার বেশ কিছুটা আফসোস হলো। ছেলেটা কম দুঃখে এসব করেনি। আরিয়ান আদনানের কাঁধে হাত রাখতে চমকে উঠল আদনান, কিন্তু তার দিকে এক পলক তাকিয়ে সে আবারও নিজের কাজে মনোযোগ দিল। আরিয়ান তার পাশে বসে কোমল কণ্ঠে বলল, আমি জানি আদনান, তুমি কতটা কষ্ট পেয়েছো। ভালোবাসা হারানোর যে কি কষ্ট সেটা আমি উপলব্ধি করেছি একটা সময়। জানো তো, রিনি ছোটবেলা থেকে আমার খেলার সাথী ছিল। একটা দিন একটা মুহূর্ত ওকে ছাড়া আমার কাটতো না। ও যে আমার কতটা আপন ছিল সেটা আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি। যেদিন ওকে আমারই চোখের সামনে দূর দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন আমি ভালোবাসা হারানোর যন্ত্রণা কাকে বলে প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিলাম। এরপর যতগুলো দিন, যতগুলো বছর গিয়েছে, আমি ভালোবাসাহীন শূন্য হৃদয়টা নিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল আমার হৃদয়। আমি তাকে ভুলে গেলেও আমার অবচেতন মন তাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারেনি। এরপর যখন আমার জীবনের সবচেয়ে দুঃসময়টা চলে এলো, আমার জীবন প্রদীপ প্রায় নিভে যাচ্ছিল, তখনও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে আমাকে নতুন জীবন দান করলো। সে আমার স্রোতহীন জীবনটা আবার তরঙ্গময় করে তুললো। আমার খাঁ খাঁ করা বিরান ভূমির মতো হৃদয়ে পুনরায় ভালোবাসার বীজ বপন করলো। এরপর যতদিন গিয়েছে আমি ওর ভালোবাসায় গভীর থেকে গভীরভাবে মত্ত হয়েছি। এখন মনে হয় একটা সেকেন্ডও ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। এই ভালোবাসার থেকেও আরো বহু গুণ বেশি ভালোবাসতে চাই তাকে। যতদিন না পর্যন্ত ওর সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হলো, ততদিন পর্যন্ত আমি ওকে হারানোর ভয় থাকতাম। ভাবতাম এই বুঝে ওকে কেউ আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। সেই হিসেবে আমি তোমার কষ্টটা পুরোপুরি না হলেও বেশ অনেকটা অনুধাবন করতে পারছি। আজ ভাই হিসেবে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। তুমি সেটাকে উপদেশ হিসেবে না নিয়ে ভাইয়ের কথা হিসেবেই মেনে নিও। আদনান লাগেজ গোছানো বন্ধ করে আরিয়ানের কথা খুব মনোযোগ সহকারে শুনতে লাগলো। আরিয়ান বলতে শুরু করলো, আমাদের ভাগ্যে এমন অনেক কিছুই থাকে যার সম্পর্কে আমরা কখনো আগে থেকে জানতে পারি না। এই যেমন দেখো আমার অবস্থা। একটা সময় এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বাঁচবো কিনা সেটা নিয়ে সবাই সন্দিহান ছিল। আমার নিজেরও বেঁচে থাকার ইচ্ছেটা ছিল না, কিন্তু কে জানতো আল্লাহ আমার জীবনে পুনরায় হৃদিকে পাঠাবেন, যাকে তিনি আমার জীবন সঙ্গী বানিয়ে দিয়ে পুনরায় আমার জীবনটাকে দ্বিতীয় সুযোগ দান করবেন। আমরা এমন কিছুই জানতাম না। আল্লাহ আমাদের জন্য এমন অনেক কিছু ভেবে রেখেছেন যেগুলো সম্পর্কে আমরা আগে থেকে কিছু জানি না। তুমি হৃদিকে ভালোবাসতে, এটা তোমার কোনো অপরাধ নয়, কিন্তু আল্লাহ হয়তো তোমার জন্য অন্য কোনো পরিকল্পনা করে রেখেছেন। তোমার জন্য অন্য কাউকে উত্তম জীবন সঙ্গী হিসেবে নির্ধারণ করে রেখেছেন, যার জন্য হৃদিকে তোমার ভাগ্যে না রেখে আমার ভাগ্যে রেখেছেন। তাই একটা কথা বলবো, পারলে সবসময় এটা মনে রাখবে, বর্তমান পরিস্থিতি দেখে কখনোই ভবিষ্যৎ বা অতীত যাচাই করা উচিত নয়। অবশ্যই একদিন তুমি এমন কাউকে পেয়ে যাবে যার জন্য তুমি একসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আজকের এই দিনটার জন্য। তাই বলছি ভাই, মনে কোনো রাগ বা ক্ষোভ পুষে রেখো না। মা বাবা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, তাদেরকে তুমি ভুল বুঝো না। তুমি চলে গেলে তারা খুব কষ্ট পাবে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করো না। যদি সত্যি সত্যি আমাকে ভাই মনে করে থাকো, তাহলে প্লিজ আমার এই কথাগুলো রাখো, তুমি যেও না প্লিজ। আরিয়ানের শেষের কথাটা একরাশ মিনতি ভেসে উঠল। আদনান সেদিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আদনান একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বড় ভাইদের মতো উপদেশগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সত্যি তোমার কথাগুলোকে মুগ্ধ হয়েছি। তোমার কিংবা হৃদিতা কারো উপরেই আমার কোনো রাগ ক্ষোভ নেই, কিন্তু একটা কথা কি জানো ভাই, মস্তিষ্ক যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে চাইলেও অবুঝ মনটা মানতে চায় না। তবুও আমি সবার ভালোর জন্য নিজেকে মনকে বোঝাতে চেষ্টা করব। আমার মনের কথা আমি পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করব। তবে আজকে তোমাকে আমি একটা কথা বলবো হৃদিতা, এবং তোমার ভালোর জন্য আশা করি তুমি কথাটা মেনে নেবে। কি কথা আদনান? হৃদিতাকে তুমি এখনই বিয়ে করতে পারো না। কারণটা আমি স্পষ্ট করে তোমাকে বলছি, তুমি এবং হৃদিতা দুজনেরই কেউই এখনো স্টাডি কমপ্লিট করনি, নিজেদের জায়গায় ভালোভাবে প্রতিষ্ঠিত হওনি। তোমার যেমন বিডিতে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, তেমনি কানাডায় হৃদিতারও ডাক্তারি পড়াশোনার বাকি রয়েছে। এই মুহূর্তে তোমার বিয়েটা হলে ও কিছুতেই তোমার মায়া ছেড়ে কানাডা ব্যাক করতে চাইবে না। তাই পুরোপুরি মায়ার পবিত্র বন্ধনে জড়ানোর আগেই ওকে তুমি প্রতিষ্ঠিত হতে সাহায্য করো, ওর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাহায্য করো। সাময়িক সময়ের বিচ্ছেদের পর যখন তোমরা পুনরায় একত্রিত হবে, তখন দেখবে এর চেয়ে সুখময় অনুভূতি আর কিছুই হতে পারে না। এগুলো শুধু আমার কথা না,
আমার বাবা মা, তোমার মা এবং রেজা আঙ্কেল সবাই এগুলো আগে থেকে ঠিক করে রেখেছেন, কিন্তু তারা তোমাদের বিয়ের পর রিদিতাকে কানাডায় পাঠাতে চাচ্ছেন। তুমি কষ্ট পাবে জেনে রিদিতা তোমাকে কখনো এই কথাগুলো বলেনি, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো তোমার এখনই জানা উচিত। আমি জানি রিদিতা বিয়ের পর কিছুতেই কানাডা ব্যাক করতে চাইবে না, তাই ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে শক্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তোমার ভালোবাসার অগ্নি পরীক্ষা। আদনানের কথা শুনে আরিয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। অন্য কোনো কথা তার মাথায় ঢুকছে না। রিদির সাথে তার বিচ্ছেদ হবে এটা ভাবতেই তার হৃদয় জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সাময়িক সময়ের বিচ্ছেদ হলেও যদি রিদি এই মুহূর্তে তার অক্সিজেনে রূপান্তরিত হয়ে গেছে, তার আত্মার সাথে পুরোপুরি মিশে গিয়েছে, সে কিভাবে তাকে ছাড়া কয়েকটি বছর থাকবে? একটি মুহূর্তও তো সেই রিদিকে ছাড়া কল্পনা করতে পারে না। আরিয়ান কোনো কথা বলছে না দেখে আদনান বুঝতে পারলো তার কথাগুলো এখন আরিয়ানের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ওকে সবটা বুঝে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তাই আদনান আরিয়ানকে জড়িয়ে ধরে ওর পিঠে একটা আলতো চাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান আদনানের বিছানায় ধপ করে বসে পড়ল। আদনানের কথাগুলো সে গভীর মনোযোগ সহকারে ভাবতে লাগলো। মস্তিষ্ক নানা যুক্তি দিয়ে আদনানের কথাগুলো বোঝানোর চেষ্টা করতে চাইলেও অবুঝ হৃদয় যে কিছুতেই মানতে চাইছে না। বুকের বাঁ পাশটা ভীষণভাবে ব্যথা করছে তার। অতি কষ্টে হৃদয় স্পন্দন যেন বারংবার থেমে থেমে চলছে। হঠাৎ দুহাতে শক্ত করে মাথা চেপে ধরল আরিয়ান। ফর্সা মুখটা কেমন লালচে বর্ণ ধারণ করলো। চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। সেখান থেকে দুফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে। প্রায় 1 ঘন্টা ধরে নিজের মনের সাথে বোঝাপড়া করে ছাদের দিকে পা বাড়ালো আদনান। তার মনের ভেতরে বোঝা অনেকখানি হালকা হয়ে গেছে। আরিয়ানের কথায় এমন কি জাদু আছে কে জানে। তার কথাগুলো শোনার পর থেকে আদনানের মন জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে চলেছে। কিন্তু এই মুহূর্তে আরিয়ানকে সে আরেক অগ্নি পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে রেখে এসেছে। সেই পরীক্ষায় আরিয়ান কিভাবে উত্তীর্ণ হয় সেটাই দেখবে আদনান। ছাদের দিকে যাওয়ার সময় আদনান দেখতে পেল মিসেস আনিকা রায়হান মিসেস শাইলাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। মিস্টার রায়হানও একপাশে থমথমে মুখ করে বসে আছেন। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে এলো। তাকে দেখে প্রত্যেকেই সেখানে সচকিত হয়ে উঠল। সবাই আগ্রহ নিয়ে বুঝতে চেষ্টা করলো আদনানের মনে এই মুহূর্তে কি চলছে। আদনান তাদের প্রত্যেকের অবস্থা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কানাডা যাচ্ছি না। আদনানের এই একটা কথাই মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান সহ প্রত্যেকের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মিসেস শাইলা এবং ডক্টর রেজা চৌধুরীর চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। মিসেস আনিকা রায়হান দৌড়ে এসে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিস্টার রায়হানও ধীর পায়ে এসে আদনানকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস আনিকা রায়হান কান্না করতে করতে বললেন, তুমি আমাদের ভুল বুঝো না আদনান, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে আমরা ঠকাতে চাইনি। প্লিজ আমাদেরকে মাফ করে দাও বাবা, আমাদের থেকে কখনো দূরে যেতে চেও না। মিস্টার রায়হান অনুশোচনার কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমার মাকে বারণ করেছিলাম সবকিছু না জানাতে। জানলে তুমি খুব কষ্ট পাবে, এজন্যই ধীরে ধীরে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা বলতে চেয়েছিলাম। তোমাকে কষ্ট দিতে বা ঠকাতে আমরা কেউই চাইনি। আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি ড্যাড আর মাম্মা, তোমরা আমাকে ঠিক কতটা ভালোবাসো। আমি কষ্ট পাবো জেনে তোমরা হয়তো বলতে চাওনি, কিন্তু আমার এতদিনের ভালোবাসাকে আমার থেকে দূরে চলে যেতে দেখে আমিও রাগের মাথায় নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমাদের সাথে মিসবিহেভ করে ফেলেছি। আরিয়ান ভাই আমাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে সম্পর্কের মূল্য কতটুকু। তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও। মিসেস শাইলা এবং ডক্টর রেজা চৌধুরী আদনান কাকে ভালোবাসার কথা বলছে বুঝতে পারলেন না। তবে তারা আর কিছু জিজ্ঞেস না করে চুপ করে রইলেন। আনিকা রায়হান চোখ মুছে বললেন, মা বাবার কাছে সন্তানের কোনো অপরাধ হয় না বাবা, তুমি শুধু আমাদের ছেড়ে যেও না, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আদনান নিজের বাবা আর মাকে একসাথে বুকে জড়িয়ে ধরল। পরম শান্তি অনুভব করলো সে। ছাদের একপাশে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রুহি। তপ্ত রোদে পুড়ে যাচ্ছে সে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে গেছে। বড্ড অভিমান হয়েছে তার আদনানের প্রতি। তার যে কতটা কষ্ট হচ্ছে তা সেই হনুমানটা বুঝবে কি করে। আর যাবে না সে ওই হনুমানের কাছে। কে হয় ওর ওই মানুষটা? সে যদি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারে, আমিও ওর ধারে কাছে যাব না। এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছল রুহি। আদনান যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। অনেকক্ষণ ধরে রুহিকে অপলক দৃষ্টি থেকে দেখে যাচ্ছে আদনান। একসময় এগিয়ে এসে হালকা একটু কেশে বলল, ম্যাডামের কি কান্নাকাটি শেষ হয়েছে? তাহলে একটু কথা টথা বলতাম। রুহি চমকে পেছনে তাকালো। তার চোখকেই সে যেন বিশ্বাস করতে পারছে না। সাথে সাথে মনে এক অপার আনন্দ খেলে গেল। খুশিতে মনটা চকচক করে উঠল আদনানকে তার সামনে দেখে। পরক্ষণে এই সকালের ঘটনাটি মনে করে মুখ কালো করে আবার অন্যদিকে মুখ ফুরিয়ে নিল রুহি। কথা বলবে না সে এই বদমেজাজি লোকটার সাথে। আদনান আবারও একই কণ্ঠে বলল,
ম্যাডাম আমাকে দেখে মনে হয় খুশি হয়নি, আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রুহি তাও কোনো কথা বলছে না, আদনান তাও বলে যাচ্ছে। আচ্ছা, এখন একটু কথা বললে কিছুই হবে না, কথা না বললে ঝগড়া হবে কি করে? ঝগড়া করে তারপর না হয় কথা না বলে থাকলেই হবে। এখন কেন শুধু শুধু কথা বলছে না মিস ধানীলঙ্কা? রুহি এবার আদনানের মুখোমুখি দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলল, আপনার সাথে ঝগড়া করব কেন? আমি কথাই বা বলবো কেন? কে হন আপনি আমার? আমি তো আপনার কেউই হই না। তাহলে এসেছেন কেন কথা বলতে? চলে যাচ্ছিলেন, চলে যান। আদনান রুহিকে একটানে নিচের কাছে এনে কোমর জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো, আর রুহি গোল গোল চোখে আদনানকে দেখতে লাগলো। আদনান রুহির মুখের কাছে মুখ এনে বলল, জানতে চাও কে হও তুমি আমার? রুহি চুপ করে থেকে অপলক আদনানের দিকেই তাকিয়ে থাকলো। তার চোখে মুখে জিজ্ঞাসা, কে হয় সে আদনানের? আদনান রুহির কপালে ভালোবাসার পরশকে দিয়ে বুঝিয়ে দিল সে কে হয় তার। রুহির পুরো শরীর জুড়ে বিদ্যুৎ গতিতে শিহরণ জড়িয়ে গেল। অবাক বিস্ময়ে সে আদনানের মুখের পানে তাকিয়ে থাকলো। আদনান রুহির সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলো, এই কয়দিনে তুমি আমার অনেক কিছু হয়ে গেছো। মনের অজান্তেই আমার মনের পুরোটা দখল করে নিয়েছো তুমি। সেটা এতদিন বুঝতে না পারলেও আজ ভালো মতোই বুঝতে পেরেছি আমি। যখন আমি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বুকের ভেতরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। বারবার মনে হচ্ছিল খুব মূল্যবান কেউ একজন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না সে কে। পরে যখন তুমি এলে আমাকে আটকাতে আর আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কে হও। তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু সে কষ্টকে চাপা দিয়ে তোমার থেকে দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি তোমার থেকে আমার দূরত্ব সৃষ্টি হওয়া কখনো সম্ভব না। রুহি মন্ত্রমুগ্ধের মতো আদনানের কথাগুলো শুনছিল। সেও যে মানুষটাকে মনের অজান্তেই গভীরভাবে ভালোবেসে ফেলেছে সেটা আজকেই সে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পেরেছে। যখন আদনান তাকে ছেড়ে কানাডা চলে যাচ্ছিল তখন সে অসহনীয় যন্ত্রণায় ভুগছিল। মনে হচ্ছিল বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা টেনে বের করে নিচ্ছে। আপনি না হৃদিতা আপুকে ভালোবাসতেন? তোমার কাছে কোনো কিছু অস্বীকার করব না আমি। হ্যাঁ, আমার জীবনের প্রথম ভালোবাসাও, আর প্রথম ভালোবাসাকে কেউ কোনোদিন ভুলতে পারে না। হয়তো আমিও কখনো পারবো না। মনের এক কোণায় ওর জন্য সবসময় জায়গা থেকেই যাবে। কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসলেই সবাইকে পাওয়া যায় না। ভাগ্যে নির্ধারিত করে রাখা সত্যিকারের ভালোবাসার মানুষটা অনেক দেরিতে আসে, যেমনটা তুমি আমার জীবনে এসেছো। আরিয়ান ভাই একটা কথা একদম ঠিক বলেছে জানো, আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখে দেন যা আমরা প্রথমে কখনো বুঝতে পারি না। মনে করি আমাদের জন্য আমাদের উত্তম জিনিসটাই বোধহয় হারিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য সত্যিকারের ভালো জিনিসটা আল্লাহ আমাদেরকে একসময় না একসময় ঠিকই বুঝিয়ে দেন, যেমনটা আজকে আমি তোমাকে পেলাম। রুহি আবার আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই কান্না সে সুখের কান্না, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না। আদনান রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার মন জুড়ে প্রশান্তির অনুভব হয়ে চলেছে। রুহি আদনানকে ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে ব্যাকুলভাবে বলতে লাগলো, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো আদনান? রুহির মুখে প্রথমবার নিজের নাম এভাবে শুনে থমকে গেল আদনান। হৃদয় জোড়ে কেমন এক অদ্ভুত প্রশান্তিময় অনুভূতি বইতে লাগলো। রুহির চোখের পানি মুছে দিয়ে আদনান শান্ত কণ্ঠে বলল, ছেড়ে গিয়ে আবার একেবারের জন্য তোমার কাছে ফিরে আসবো রুহি, কথা দিলাম। রুহি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের রহস্যময় কথার কিছুই বোধগম্য হলো না তার কাছে। রাইসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করছে। তখনই একটা ফোনে কল এলো। ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। হ্যাঁ বলো, কি জানতে পেরেছো মেয়েটার ব্যাপারে? ওপাশ থেকে কেউ একজন কি যেন বলল। রাইসা শান্তভাবে সেটা শুনে ফোনটা রেখে দিল। ইজি চেয়ারে বসে চোখটা বন্ধ করে দোল খেতে লাগলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়লো। হঠাৎ চোখ খুলে অস্থিরভাবে নিচে নিচেই বলতে লাগলো, এটা তুই কি করলি রাইসা? নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষটার সাথে এমনটা করতে পারলি তুই? আর এখন ওর জীবনে অন্য একজন মানুষ এসে গেছে, ওকে তুই চিরকালের জন্য হারিয়ে ফেলেছিস। বলেই পাগলের মতো হাসতে লাগলো সে। তাকে এখন পুরো একটা উম্মাদের মতো লাগছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর সজোরে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই ভাঙা আয়নার টুকরোগুলো হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে ফেললো সে। তার হাত থেকে অঝরে রক্ত ঝরছে। চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে। দাঁত কটমাট করে ক্রোধান্বিত কণ্ঠে রাইসা নিজে নিজে বলতে লাগলো, একবার নিজের ভুলে তুই আরিয়ানকে হারিয়ে ফেলেছিলি রাইসা, এখন তুই আবার ওকে হারিয়ে ফেলতে পারিস না। তোকে যে করি হোক ওকে নিজের মতো করে হাসিল করে নিতে হবে। এবার আর ওকে হারাতে দিস না।
দরকার হলে ওই মেয়েটাকে সরিয়ে দে আরিয়ানের জীবন থেকে। ভেঙে টুকরো টুকরো হওয়া আয়নার প্রতিবিম্বগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল রাইসা। তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি শুধু আমার আরিয়ান, তুমি আর অন্য কারো হতে পারো না। আরিয়ান, রিদিতা, তাদের বন্ধুরা আদনান, রুহি, ওরা সবাই লং ড্রাইভে বেরিয়েছে। এবার আরিয়ান, রিদিতা এক গাড়িতে বসেছে আর তার বন্ধুরা আরেক গাড়িতে বসেছে, আর আদনান, রুহি অন্য গাড়িতে বসেছে। গাড়িটা হাইওয়ে ধরে ছুটে চলেছে আপন গতিতে। আরিয়ান ড্রাইভিং করার থেকে বেশি মনোযোগ দিচ্ছে রিদিতার দিকে। কয়েক সেকেন্ড পরপরই রিদিতার দিকে বারবার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। পরক্ষণে হঠাৎ করে মুগ্ধতার রেশ কেটে গিয়ে একটা বিষাক্ত চাপা ব্যথায় বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। এটা দেখে রিদিতা বলল, আরিয়ান, গাড়ি চালাও ঠিক মতো, পরে না হয় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙবে। তোমার জন্য তো জানও কোরবান করে দিতে পারি। রিদিতা চোখ রাঙিয়ে বলল, জান কোরবান করতে হবে না, তোমার শুধু আমার কাছে থাকলেই হলো। এসব কথা দ্বিতীয়বার শুনতে তোমার খবর আছে। গাড়িতে থাকা মিউজিক বক্সটা থেকে মৃদু আওয়াজে গানের কলি ভেসে আসছে। जो मेरी रूह को सेंधा प्यार दे ও খুশি বান গয়া হো তুম, জিন্দেগি বান গয়া হো তুম। রিদিতা হঠাৎ করে অন্য মনস্ক হয়ে গেল। তার হাসি খুশি মুখটা নিমিষে বিষণ্ণতায় ছেয়ে গেল। কি এক গভীর ভাবনা জগতে তলিয়ে গেল সে। আরিয়ান সেটা লক্ষ্য করে চিন্তিত গলায় বলল, কি হয়েছে রিদি, তোমার হঠাৎ এভাবে মুড অফ হয়ে গেল কেন? রিদিতা আচমকা আরিয়ানের হাত ধরে করুণ কণ্ঠে বলল, তুমি আমার থেকে কখনো হারিয়ে যাবে না তো আরিয়ান? রিদিতার এই একটি কথার মাঝে যেন ঝরে পড়ল অপরিসীম বেদনা আর একরাশ মিনতি। এই একটি মাত্র বাক্য শুনে আরিয়ানের হৃৎপিণ্ড ধক করে উঠল। বেশ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে রিদিতাকে ভালো করে পরখ করে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ এমন কথা কেন বলছো রিদি? পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার কাছ থেকে কখনো আলাদা রাখতে পারবে না। হঠাৎই আরিয়ানের আদনানের বলা কথাগুলো মনে পড়ে গেল। বুকটা আবার ব্যথায় জর্জরিত হয়ে উঠল। তবুও সেই মুহূর্তে শান্ত রইল। রিদিতা ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, আমার তবুও কেন যেন ভয় করছে আরিয়ান। কালকে রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি আমি। কোনো এক অদৃশ্য কালো ছায়া যেন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে, বহু দূরে সরিয়ে নিচ্ছে। আমি চাইলেও তোমার কাছে ফিরে আসতে পারছি না। বলে রিদিতা ফুফিয়ে কেঁদে উঠল। সেটা দেখে আরিয়ানের চোখ থেকেও আপনা আপনি অশ্রু ঝরে পড়তে লাগলো। তার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। সে রিদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আমি কোনোদিনও হারাতে দেবো না রিদি। এই প্রাণ থাকতে না ঠিক এভাবে আজীবন বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমি সবসময় তোমারই ছিলাম, তোমারই আছে, আর চিরকাল শুধুমাত্র তোমারই থাকবো। মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমাকে কোনোদিনও আমার মন থেকে আর মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না। তুমি শুধুই আমার হৃদি, আর আরিয়ান শুধুই তোমার। রিদিতা আরিয়ানের বুকের কাছে শক্ত করে মাথা ঠেকিয়ে তাকে আঁকড়ে জড়িয়ে ধরে রইল, যেন একটু আলগা হলেই আরিয়ান তার থেকে দূরে চলে যাবে। বেশ অনেকক্ষণ পর রিদিতা কিছুটা স্বাভাবিক হয়েছে। সাদা রঙের বিএমডাব্লিউ কারটা শহরতলি ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে। এখানে কোনো যান্ত্রিক পরিবেশ নেই, আছে প্রকৃতির স্নিগ্ধতা এবং শীতল বাতাস। আরিয়ান আদনানের বলা কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাতে ড্রাইভিং করতে করতে অন্য হাতে রিদিতার হাত ধরে ফেললো। রিদিতা তার চোখের দিকে তাকালো। নিজের মনের ভেতর চলা তীব্র তাণ্ডবকে ভেতরে রেখে আরিয়ান শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমার একটা কথা রাখবে রিদি? কি কথা আরিয়ান? আমরা এখনই বিয়ে করব না। আগে তুমি কানাডা ব্যাক করে নিজের স্টাডি কমপ্লিট করে ডাক্তার হয়ে ফিরবে। ওদিকে আমিও আমার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয়ে যাব। সেই সাথে আমার শখের গান গাওয়াটাকে পার্ট টাইম জব হিসেবে বেছে নেব। এর মধ্যে প্রফেশনাল সিঙ্গার হয়ে গেলেও হতে পারি। আফটার অল এটা তোমার আমার স্বপ্ন। দুজন যখন দুজনের ডেস্টিনেশনে পৌঁছে যাব, তখন আমরা পুনরায় একত্রিত হব। আমাদের দুজনের শুভ মিলন ঘটবে, আমাদের পরিণয় থেকে পরিণতি ঘটবে। আরিয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল রিদিতা। সে উত্তেজিত কণ্ঠে বলল, এসব তুমি কি বলছো আরিয়ান? আরিয়ান শক্ত কণ্ঠে বলল, আমি ঠিকই বলছি দিদি, আমাদের দুজনের ভালোর জন্যই বলছি। রিদিতা কাতর কণ্ঠে আরিয়ানের দুই হাত শক্ত করে ধরে বলল, প্লিজ আমাকে নিজের জীবন থেকে এভাবে দূরে সরিয়ে দিও না আরিয়ান। আমি পারবো না তোমাকে ছাড়া এতগুলো বছর থাকতে। আমার নিঃশ্বাস আটকে আসবে তোমাকে ছাড়া। ভীষণ কষ্ট হবে আমার। আমি কিছুতেই তোমাকে ছেড়ে যেতে পারবো না।
বলতে বলতে কান্না করে দিল হৃদিতা। হৃদিতার কান্না দেখে আরিয়ানের বুকে এই মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গেছে। কান্নাগুলো ভেতর থেকে দলা পাকিয়ে গলায় এসে আটকে আছে। কণ্ঠরোধে নিঃশ্বাস আটকে আসছে তার। তবুও সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো। নিজেকে তার হৃদিতার সামনে এভাবে দুর্বল প্রমাণ করলে চলবে না, তাতে মেয়েটা তার মায়ায় আরো বেশি করে আটকে যাবে। সে অতি সযত্নে হৃদিতার দু চোখের পানি মুছে দিয়ে তার দোগাল ধরে ভেজা কমল কণ্ঠে বলল, আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি দিদি। আগেরবার তোমাকে আটকে দিয়েছিলাম আমি, কিন্তু এবার আর আটকাবো না। দহন যন্ত্রণায় নিঃশেষ হয়ে গেলেও না, কারণ বিচ্ছেদের পর তোমার আমার যে মধুর মিলন ঘটবে, সেই অবিস্মরণীয় সুখের মুহূর্ত পৃথিবীর কোনো সম্পদেই ক্রয় করা যাবে না। আমি তোমার জন্য সেই মাহেন্দ্র ক্ষণের মুহূর্তটির অপেক্ষায় থাকবো দিদি। বলে হৃদিতাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো আরিয়ান। হৃদিতা তার বুকের সাথে মিশে হাউমাউ করে কেঁদে চলেছে। আরিয়ানের চোখ থেকে নিঃশব্দে অসংখ্য অগণিত অনর্গল অশ্রু ঝরে পড়ছে। দুটি ব্যথাতুর তীব্র যন্ত্রণাময় হৃদয় আগুনের লেলিহান শিখার মতো প্রচন্ড যন্ত্রণায় কাটাচ্ছে। হায়, এই কষ্ট যদি বাহিরে বের করে দুনিয়াকে দেখানো যেত। অপরদিকে আদনান আর রোহিত চুপচাপ থাকার মানুষ নয়। তারা আবারও কোনো একটা টপিক নিয়ে ঝগড়া করতে ব্যস্ত। তাদের প্রেম করা থেকে ঝগড়াটাই হয় বেশি, কিন্তু দিন শেষে আবার একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। একসময় আদনান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এত ঝগড়াটে লাইফ পার্টনার নিয়ে আমি জীবন কাটাবো কিভাবে? আমাকে তো অকালে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। রুহি রেগে লাল হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি? আমি ঝগড়াটে? তুমি ঝগড়াটে? তোমার 14 গোষ্ঠী ঝগড়াটে। রুহির সম্বোধনে দুদিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ড্রাইভিং করতে করতে আদনান আর চোখে রুহির চোখের দিকে তাকিয়ে বলল, 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু অতি দ্রুত তুমিও এসে যাবে রুহি। হ্যাঁ, সেটা ঠিক, তবে এখনো তো আসিনি। আর আমার সাথে বেশি ঘাটতারামো করলে জীবনেও আসবো না। আমাকে তুমি পেতনি বলো না? একদিন দেখবে অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে আমি যাব। আদনান অতি দ্রুত গাড়ির ব্রেক কষে গাড়ি থামিয়ে স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। রুহি ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের স্থির ও শান্ত দৃষ্টিতে সুস্পষ্ট রাগ দেখতে পাচ্ছে। রুহি শুষ্ক একটা ঢোক গিলে বলল, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? আদনান রাগান্বিত কণ্ঠে বলল, কি বললে একটু আগে তুমি? রুহি মনে করার চেষ্টা করে বলল, একটু আগে তো কত কথাই বললাম, তুমি কোন কথাটা শুনতে চাচ্ছ? আদনান রাগে স্টিয়ারিং এর ওপর ঘুষি মেরে বসলো। রুহি ভয়ে কেঁপে উঠল। তার হঠাৎ মনে পড়ে গেল আদনান তার কোনো কথাটার জন্য রেগে আছে। তাই সে কাচুমাচু ভঙ্গিতে মুখটা করুণ করে আদনানের হাত ধরে মিষ্টি কণ্ঠে বলল, সরি। আদনান রাগ বজায় রেখেই বলল, সরিতে কোনো কাজ হবে না, আর সরি বলারও কোনো দরকার নেই। আমাকে তো তোমার ভালো লাগে না। যাও, অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে পড়ো গিয়ে। রুহি আদনানের হাতটা আরো শক্ত করে ধরে বলল, আচ্ছা সরি তো, আর কখনো বলবো না এমন কথা। আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কারো কথা আমি খুনাক্ষরেও ভাবতে পারি না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আদনানের রাগ তবুও কমলো না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারোর সাথে একটুখানিও শেয়ার করতে পারে না, সেসব কথা শুনতেও পারে না। রুহি এবার এক অভাবনীয় কাজ করে বসলো। আদনানের গালে একটা কিস করে বসলো, তারপর গুটিসুটি মেরে অন্য পাশে গিয়ে মুখ ঢেকে বসে রইল। আদনান ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল, কিন্তু যখন বুঝতে পারলো রুহি তার সাথে কি করেছে, তখন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক অসাধারণ অনুভূতি বয়ে গেল। তার রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সে রুহির হাতগুলো ছাড়িয়ে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে বসলো। রুহি লজ্জায় লাল হয়ে গেল একদম। আদনান শান্ত কণ্ঠে বলল, তোমার অপরাধ ক্ষমা করা গেল হুরপুরি। কিছুক্ষণ পরে আদনান তাকে ছেড়ে দিয়ে পুনরায় ড্রাইভিং করতে লাগলো। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল, সেই দিন তুমি কি কথা বলেছিলে আদনান? দূরে চলে গিয়েও আবার ফিরে আসবে মানে? আদনান সোজাসাপটা ভাবে উত্তর দিল, আমরা 2 দিনের মধ্যে কানাডা ব্যাক করছি। আমরা মানে আমি, মাম্মা, ড্যাড আর হৃদিতা। আরিয়ান ভাইয়া হৃদিতার যাওয়ার ব্যাপারটা ফাইনাল করে দিয়েছে। এটা আমি মাম্মা ড্যাডকেও বলে রেখেছি। তারা অতি দ্রুত শায়লা আন্টি এবং রেজা আঙ্কেলকেও ব্যাপারটা বলে দেবে। রুহি হঠাৎ করে বুকটা কেঁপে উঠল। সে আদনানের হাত জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে প্লিজ দূরে চলে যেও না, আমার ভীষণ কষ্ট হবে। আদনান রুহির দিকে তাকিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শান্ত কোমল কণ্ঠে বলল, আমি যখন তোমাকে কথা দিয়েছি আবার তোমার কাছে ফিরে আসব, তার মানে ফিরে আসবই। শুধুমাত্র কয়েকটা বছরের অপেক্ষা। এই বিরহের যন্ত্রণা যদি সহ্য করতে পারো তবে তোমার ভালোবাসা সার্থক।
বিচ্ছেদের কষ্ট সহ্য করে ভালোবাসার অগ্নি পরীক্ষা দাও। সেই পর্যন্ত যদি তুমি আমাকে একইভাবে ভালোবাসো, তবে সেটাই আমার প্রতি তোমার প্রকৃত ভালোবাসা। আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম। আমিও এই কয়েকটা বছরে দেখতে চাই তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা কতটুকু। তারপর কোনো একদিন সকল বাধা অতিক্রম করে আবার তোমার বুকে ফিরে আসবো আমি। সেই দিনটার দিকে চেয়ে অপেক্ষা করবে তো আমার জন্য? রুহি অশ্রুসিক্ত চোখে আদনানের দিকে তাকিয়ে রইল। গাল দুটো ভিজে গেছে চোখের পানিতে। তার বুকে এই মুহূর্তে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আদনানের বুকের ভেতরেও চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে। অতি সন্তর্পণে 2 ফোঁটা অশ্রু ধরে পড়ল গাল বেয়ে। রুহি সেদিকে অপলক তাকিয়ে থেকে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে তার হাতে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, আমি অপেক্ষা করব আদনান, তোমার জন্য আমি জনম জনম ধরে অপেক্ষা করতে রাজি আছি। তবুও আমার তোমাকেই চাই। আদনান ও রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। নিস্তব্ধতার মাঝেও তাদের হৃদস্পন্দন সেই মুহূর্তটাকে আরো বেদনা বিধুর করে তুলছে। সারাদিন লং ড্রাইভে থাকার পর সন্ধ্যার সময় সবাই ঢাকার একটা নামি দামি রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়েছে। আরিয়ান, রিদিতা, আদনান, রুহি প্রত্যেকের মনে তীব্র বিষণ্ণতা থাকলেও বাইরে নিজেদের যথাসম্ভব হাসি খুশি দেখাচ্ছে। কাকতালীয়ভাবে সেখানে রাইসা আর তার বন্ধুরা উপস্থিত ছিল, কিন্তু তারা 2 দল দুপাশে বসাতে কেউ কাউকে দেখতে পায়নি। সেখানে সবাই অনেক মজামাস্তি করতে লাগলো। হঠাৎই রাইসার একটা ফোন কল আসাতে সে বাইরে বেরিয়ে গেল কথা বলার জন্য। ফেরার সময় আরিয়ান আর তার বন্ধু বান্ধবদের দেখতে পেল। আরিয়ানকে অন্য একটা মেয়ের হাত ধরে ক্লোজ হয়ে বসে থাকতে দেখে সে আর সামলাতে পারলো না নিজেকে। সোজা ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রিদিতা, আদনান আর রুহি তাকে চিনতে না পারলেও আরিয়ান আর তার বন্ধু বান্ধবরা ঠিকই চিনে ফেললো তাকে। ওদের মনে মনে প্রচন্ড রাগ জেগে উঠল, কিন্তু মুখে কেউ সেটা প্রকাশ করলো না। আদনান অবাক হয়ে রাইসাকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি মিস, কিছু বলবেন? রাইসা আদনানের কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ আরিয়ানকে হাত ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। আচমকে এমন পরিস্থিতিতে আরিয়ান সহ প্রত্যেকে হতভম্ব হয়ে গেল। আরিয়ান রাগে চোয়াল শক্ত করে রাইসাকে নিজের থেকে আলাদা করে সর্বশক্তি দিয়ে তার গালে একটি চড় বসিয়ে দিল। রাইসা জ্বলন্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। সে গর্জে উঠে বলতে লাগলো, হাউ ডিয়ার ইউ! তুমি আমার গায়ে হাত তুলে আরিয়ান! তুমি জানো এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে? এটার প্রমাণ পেয়েছো, আবারও দেখতে চাও নাকি? আরিয়ান কিছু বলা বা করার আগে সীতা এবার না পেরে উঠে দাঁড়িয়ে ঠাস করে রাইসার গালে চড় লাগিয়ে দিল। রাইসা বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো তার দিকে, আর ঈশিতার চোখ থেকে যেন আগুন জ্বলছে। এরপরে আরিয়ান রাইসার দিকে আঙ্গুল তাক করে তীব্র শক্ত কণ্ঠে রাগান্বিতভাবে বলতে লাগলো, আমাকে আমার পরিণতির জন্য তোমাকে সাবধান করতে হবে না রাইসা। তুমি বরং তোমার পরিণতির জন্য এখন থেকেই সাবধান হয়ে যাও। একবার ক্ষমা করেছি বলে যে বারবার ক্ষমা করবো এমনটা ভুলেও ভেবো না। তুমি শুধু আমার কোমল আর অসহায় রূপটা দেখেছিলে, কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা কখনো দেখোনি। বেশি বাড়াবাড়ি করলে সেটা অতি শীঘ্রই দেখিয়ে দেব। আর তোমার লজ্জা করে না অতীতে এত জঘন্য একটা কাজ করে এত উঁচু গলায় কথা বলার? অবশ্য তোমার লজ্জা থাকবে বা কি করে? তোমার মতো উগ্র মস্তিষ্কের বেপরোয়া স্বার্থপর একটা মেয়ের লজ্জা না থাকাটাই স্বাভাবিক। নিজের স্বার্থে আঘাত লাগলে তোমার মতো মেয়ে সবকিছু করতে পারে, নিচু থেকে অতি নিচুতে নামতে পারে। তোমার মতো মেয়েকে আমি মানুষ হিসেবে কোনায়ও ধরি না। আমার সাথে তুমি যে জঘন্য অন্যায় করেছিলে, এজন্য আমার উচিত তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়া। সেটা অনেক আগেই আমার পরিবারের করা উচিত ছিল, কিন্তু সৌভাগ্যবশত তুমি দেশ ছেড়ে পালিয়েছিলে বলে সেটা আর সম্ভব হয়নি। এখনো আমি চাইলে তোমার জঘন্য পরিণতি করতে পারি, কিন্তু লাস্ট চান্স, আই সে লাস্ট চান্স অফ ইয়োর। এই তুমি আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলে, আর তোমার ওই প্রীতম আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। টানা 6টা মাস আমি জীবন্ত লাশ হয়ে থেকেছি। আমার বেঁচে থাকার পুরো সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। ওই প্রীতমও তোমার মতো বহু আগে দেশ ছেড়ে পালিয়েছে। হাতের কাছে পেলে ওকে আমি কেটে টুকরো টুকরো করতাম। আর এখন আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তখন আবার এসেছো আমার সাজানো গোছানো জীবনটা ধ্বংস করতে, কিন্তু সেটা আর হবে না, আমি হতে দিব না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, এবার উল্টাপাল্টা কিছু করলে একদম জীবন্ত মেরে ফেলবো। রাইসা কটমট চোখে একবার রিদিতার দিকে তাকিয়ে বলল, তুমি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, তাকে তোমার জীবন থেকে কেড়ে নেবো আমি। তখন দেখি তুমি কিভাবে বাঁচতে পারো। রাইসা কথাটা শেষ করার সাথে সাথে আরিয়ান আবারও ওর আরেক গালে কষে ঠাস করে থাপ্পড় মারল। ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হিংস্র কণ্ঠে বলল, খবরদার, আমার হৃদের দিকে চোখ তুলে তাকালে ওই চোখ আমি তুলে নেব। আমার হৃদের গায়ে হাত দিতে গেলে ওই হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমার হৃদের যদি বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছিস তুই, তাহলে তোর মরণ হবে আমার হাতে। কথাটা মনে রাখিস।
বলেই আরিয়ান সবাইকে নিয়ে মুহূর্তের মধ্যেই রেস্টুরেন্ট ছেড়ে চলে গেল। রিদিতা, আদনান, রুহি তাদের কারো আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটাই আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। যাওয়ার আগে রিদিতা ও আদনান একবার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে রাইসাকে দেখে নিল। শান্তরা প্রত্যেকে একবার ঘৃণা ও রাগান্বিত দৃষ্টিতে ওকে দেখে নিল। আর রাইসা সেখানেই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর বন্ধুরা সবাই কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। এদিকে গাড়িতে উঠে আরিয়ানকে নিজের একটা প্রয়োজনের কথা বলে পুনরায় সেই রেস্টুরেন্টে ঢুকে গেল রিদিতা। রাইসা এখনো সেখানে তার দলবল নিয়ে বসে আছে, কিন্তু তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ওর বন্ধুরা ওকে অনেক কিছু জিজ্ঞাসা করছে, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। রিদিতা সেখানে গিয়ে সবার সামনে রাইসাকে টানতে টানতে রেস্টুরেন্টের এক পাশে এনে দাঁড় করালো। রাইসা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। কিছু বুঝে ওঠার আগেই তার গালে রিদিতার হাতের পরপর 4টা তীব্র থাপ্পড় পড়লো। গালে হাত দিয়ে সে ফেল দৃষ্টিতে তাকিয়ে রইল রিদিতার দিকে। রিদিতা ওর কাঁধ শক্ত করে চেপে ধরে চোখ মুখ শক্ত করে বেশ শান্ত অথচ হিংস্র কণ্ঠে বলতে লাগলো, আমার আরিয়ানের সাথে অতীতে যে এমন জঘন্য কাজটা করেছিল তাকে এক নজর নিজের চোখের সামনে দেখার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। আমি ভেবেছিলাম নিজের হাতে তাকে শাস্তি দিব, কিন্তু আজকে মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেলাম। তুমি নিজেই আমার কাছে ধরা দিলে। এরপর রাইসার হাত দুটো শক্ত করে খামচে ধরে একই ভঙ্গিতে বলল, আমার আরিয়ানকে যে পরিমাণ কষ্ট তুমি আর তোমার ওই প্রীতম দিয়েছিলে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। অনেক কষ্ট, অনেক ভালো সময় পার করে ফেলেছো দুজনে। এবার থেকে খারাপ সময় শুরু হবে তোমাদের। তোমাকে তো পেয়ে গেছি, এবার আরেকজনকে পাওয়ার অপেক্ষা। তোমার ওই প্রীতম, তোমাদের আমি এমন হাল করব যে তোমরা আমার কাছে মরণ ভিক্ষা চাইবে। আমাকে তুমি আরিয়ানের জীবন থেকে আলাদা করবে, তাই না? তার আগে নিজের ভয়ঙ্কর পরিণতি দেখার জন্য তৈরি হয়ে যাও। এমন অবস্থা তোমার করব যে নিজের পরিণতি দেখে নিজে আটকে উঠবে। আর একবার আরিয়ানের দিকে নজর দেওয়ার আগেই তোমার জীবন নিঃশেষ করে দিব আমি। মাইন্ডেড। হিংস্র বাঘিনীর ন্যায় রাইসার দিকে অগ্নি